স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে দু এক কথা না বললেই নয়, তাই অভিষেক কবিতাটি পড়ার আগে কবি সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তৎকালীন বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে জন্মগ্রহণ করেন। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মায়ের নাম জাহ্নবী দেবী, এবং মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুলাই। জন্ম মৃত্যু সালটা একটু মনে রাখার চেষ্টা করবে, কেননা কোনো কবির বা লেখকের বা প্রাবন্ধিকের কোনো প্রবন্ধ, কবিতা, গল্প পড়ার আগে সেই কবি সম্বন্ধে, কবি কোন সময়ের, সেটা একটু যদি জেনে নেওয়া যায় তাহলে সেই প্রেক্ষাপটটা বুঝতে খুব সুবিধা হয়। মাইকেল মধুসূদন দত্তের জন্ম মৃত্যু সনটা এই কারণেই উল্লেখ করলাম, জন্ম বললাম 1824, মৃত্যু 1873। সুতরাং বুঝতেই পারছো সেই সময় ইংরেজ শাসনাধীন ভারত, ইংরেজ শাসনকাল তখন চরম মুহূর্ত। এবং আরও একটা কারণে সন তারিখটা উল্লেখ করতে হলো যে আমরা সকলেই জানি যে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। কিসের জন্য না, তার পেছনেও একটা কারণ আছে। সেই সময়ে, এবং বলা যায় এই সময়েও, অধুনা সময়েও ইংরেজি জানা ব্যক্তিদের একটা কদর, সম্মান বা একটা আলাদা গুরুত্ব ছিল বা এখনও আছে। সেই কারণে সকলে আমাদের একটা স্বপ্ন থাকে, সবারই একটা স্বপ্ন থাকে যে ভবিষ্যতে কি হব। কেউ ডাক্তার, কেউ উকিল, ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কবি, কেউ অভিনেতা, কেউ ক্রিকেটার, ফুটবলার ইত্যাদি হতে চায়। না কেন হতে চাই না, কোনো একটা বিষয়ে ভালোবেসে সেই বিষয়টা তার আকর্ষণীয় হয়ে ওঠে, সেই কারণে আমরা সেই বিষয়ে বা সেই পেশা বা সেরকম মানুষ হতে চাই। মাইকেল মধুসূদন দত্তের সময় আগেই বললাম যে ইংরেজি সাহিত্যের একটা গুরুত্ব ছিল, ইংরেজি জানা ব্যক্তিদের একটা গুরুত্ব ছিল। কেন সেই সময়ে সরকারি উচ্চপদস্থ কোনো পদে যোগ দিতে গেলে ইংরেজি জানাটা আবশ্যিক ছিল, বা ইংরেজি জানা ব্যক্তিদের প্রাধান্য ছিল, অগ্রাধিকার ছিল বেশি। তাই মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তি হবেন। শেলি, কিটস, বাইরন, মিল্টন, শেক্সপিয়ার, এদের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের নামটাও যেন একসাথে উচ্চারিত হয়। কিন্তু সে সময়ে ভারতে ইংরেজি উচ্চশিক্ষা লাভের সুযোগ তেমন ছিল না। ইংরেজি শিক্ষা লাভের জন্য বিদেশে পাড়ি দিতে হতো, আর বিদেশে পাড়ি দিতে গেলে শর্ত ছিল খ্রিস্টান হতে হবে।
কিন্তু তিনি প্রথমে এই বিষয়টা তাকে ভাবিয়ে তুলল, তিনি প্রথমে রাজি হননি। কিন্তু আমরা জানি যে মানুষের শখের জন্য বা ইচ্ছার কাছে সব কিছুই, সব বাধাই দূর হয়ে যায়। তিনি পিতামাতাকে বললেন, কিন্তু পিতামাতা বললেন, পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন সে যুগের একজন বিখ্যাত ব্যারিস্টার, জমিদার বংশের ছেলে। সুতরাং পিতা বললেন যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তাকে ত্যায্য পুত্র করবে। তাই মনের ইচ্ছা সুপ্ত অবস্থায় থেকে গেল। কিন্তু একসময় সব বাধা অতিক্রম করে 843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। ফলে পিতামাতা তাকে ত্যায্য পুত্র করল। তিনি পাড়ি দিলেন ব্রিস্টল শহরে ইংরেজি শেখার জন্য। ফলে পিতামাতা, সমাজ, দেশ তাকে ত্যাগ করতে হলো। তিনি গেলেন বিদেশে ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত কবি হবেন বলে। বিদেশে গিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন। ঠিকমতো খেতে পাননি, শুধু একটাই উদ্দেশ্য, ইংরেজি সাহিত্য ভালো করে শিখবেন। তিনি ইংরেজি সাহিত্য চর্চা করার পর লিখলেন ক্যাপটিভ লেডি। কিন্তু সেই কবিতাটা পড়ে, সেই কাব্যখানি পড়ে ইংরেজি সাহিত্যের যারা সমালোচক তারা বললেন, সমালোচনা করে লিখলেন যে আপনার কাব্যখানি খুব ভালো হয়েছে, কিন্তু আমরা চাইবো না আর একজন শেলি, কিটস, বায়রন, মিল্টন ইংরেজি সাহিত্যে আবির্ভূত হোক। অর্থাৎ পরোক্ষে তারা বলতে চাইলেন যে আপনার সাহিত্য কীর্তি শেলি, কিটস, বায়রনের মতো হয়নি। তিনি প্রচণ্ড আঘাত পেলেন। স্বাভাবিকভাবেই আমরাও বুঝতে পারছি ব্যাপারটা, যার জন্য তিনি দেশ ছাড়লেন, সমাজ ত্যাগ করলেন, পিতামাতাকে ছাড়লেন, ধর্ম ত্যাগ করলেন। সেই উদ্দেশ্যটাই তার সফল হলো না। তাই তিনি লিখলেন সেই বিখ্যাত কবিতাটি আমরা সকলেই জানি, বঙ্গভাষা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লভে মত্ত করিন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইন বহুদিন সুখ পরিহরি। অর্থাৎ তিনি সুখকে পরিহার করেছিলেন। অর্ধারে অনাহারে না ঘুমিয়ে বিদেশি ভাষা শিখব বলে তিনি পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেটা সফল হলো না। তখনই তিনি ফিরে তাকিয়েছিলেন বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের দিকে। এবং তিনি যে কয়েকদিন বাংলা সাহিত্য চর্চা করেন, তার ফলে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কাব্য, নাটক প্রদর্শন পেয়েছি। এখানে একটা বিষয় তোমাদেরকে উল্লেখ করে রাখি যে তিনি ইংরেজি সাহিত্য চর্চা করলেন। অনেক সমালোচক বলেছেন যদি তিনি ইংরেজি সাহিত্য চর্চা না করে যদি ওই সময়টা বাংলা সাহিত্য চর্চা করতেন, তাহলে আর হয়তো মাইকেল মধুসূদন দত্ত হয়তো নোবেল পুরস্কার পেতেন। কিন্তু তিনি যে ইংরেজি সাহিত্য চর্চা করলেন, তার ফলস্বরূপ বাংলা সাহিত্যে তার প্রভাব কী, বাংলা সাহিত্য কীভাবে তার দ্বারা প্রভাবিত বা সমৃদ্ধ হয়েছিল, জেনে রাখো। 3টে দিক দিয়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছিল। প্রথমত, তিনি বাংলা সাহিত্য অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন। অমৃতাক্ষর ছন্দ মানে মিত্র মানে মিল বা ভাব, মিত্র মানে বন্ধুত্ব, মানে ভাব বা মিল। অর্থাৎ আমরা যারা কবিতা সম্বন্ধে জানি যে কবিতার শেষ লাইন প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন বা প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন এরকম করে মিলিয়ে কবিতা হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলি, পুরাতন ভিত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর,
যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। এই যে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল, শেষের যে মিল, সেই মিল করে আগের যুগে কবিতা লেখা হতো। তার ফলে ভাব, মনে যে ভাব আসতো, মনে যে বিষয়টা জাগতো, সেটা কবিতায় প্রকাশ করতে গেলে অনেক সময় ভাবটাকে প্রকাশ করা যেত না। তাই তিনিই প্রথম সেই অমৃতকর ছন্দের প্রবর্তন করলেন, অর্থাৎ গদ্য ছন্দ, যে কাঠামোটা গদ্যের মতো কিন্তু পড়তে গেলে কবিতার মতো লাগে। যেমন তোমরা এই যুগের একজন বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার কথা হয়তো জানো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান থামিয়ে হঠাৎ বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমায় আমি 7 প্রহরে বিল দেখাতে নিয়ে যাব। এই যে কবিতাটা দেখো, প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল নেই, অন্তমিল নেই, অথচ শুনতে কত ভালো লাগছে গদ্য কবিতা। তো তিনি এইটাকে এখানেই এরকম অমৃতকর ছন্দের প্রবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম 1 নম্বর গেল। 2 নম্বর হলো তিনি পাশ্চাত্য আদর্শে প্রহসনের আমদানি করলেন বাংলা সাহিত্যে। তিনি একবার নাটক দেখতে গেছিলেন জমিদার বাড়ির আহ্বানে পাইক পড়াতে। সেখানে নাটক দেখে তার ভালো লাগেনি। তিনি লিখেছিলেন, অলিক কুনাট্য রঙ্গে মজের আরো বঙ্গে নিরক্ষিয়া প্যারে নাহি সয়। লিখলেন দুখানি প্রহসন, একেই কি বলে সভ্যতার বুড়ো শালিকের ঘাড়ে রোগ। তাছাড়া তার অন্যান্য নাটকও আছে। দ্বিতীয় দিক গেল। তৃতীয় দিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি বাংলা সাহিত্যে প্রথম সনেটের আমদানি করেছিলেন। সনেট অর্থাৎ 14পদী কবিতা, অর্থাৎ প্রতিটা কবিতার 14টা করে লাইন থাকবে, যার দুটি ভাগ, একটা প্রথম থাকবে 8 লাইন, সেটাকে বলা হয় অষ্টক, আর তারপরের 6 লাইনকে বলা হয় শতক। প্রথম 8 লাইনের কোনো বিষয়বস্তু উপস্থাপন করা হয়, আর শেষের 6 লাইনে উপসংহার স্বরূপ কিছু বলা হয়। এই সনেটের আমদানি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তার একটা কাব্যগ্রন্থই আছে 14পদী কবিতা বলে, সেখানে 110টির মতো সনেট আছে। তাহলে আরেকবার বলছি যে বাংলা সাহিত্যকে তিনি 3টে দিক থেকে সমৃদ্ধ করেছিলেন। প্রথমত হচ্ছে অমৃতকর ছন্দের প্রবর্তন করলেন, দ্বিতীয়ত সনেটের আমদানি করলেন বাংলা সাহিত্যে, এবং পাশ্চাত্য আদর্শে নাটকের আমদানি করলেন বাংলা সাহিত্যে। সুতরাং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এইটুকু একটু জেনে রাখবে, পরবর্তীকালেও দেখবে খুব উপকারে লাগবে, যেরকম বললাম। এরপরে আমি আসছি তার কাব্য প্রতিভা সম্পর্কে। তিনি ছিলেন, তার ছেলেবেলা সম্পর্কে একটু বলি। তিনি ছিলেন মেধাবী, প্রতিভাধর ছাত্র। হিন্দু কলেজে পড়াশোনা করেছেন। বাবা জমিদার, সবসময় বিলাসিতায় বৈভবে জীবন কেটেছে। তিনি যখন বিদেশে ছিলেন, সেই সময় তাকে অর্থ দিয়ে সাহায্য করতেন বাংলাদেশের, অর্থাৎ বাংলার আর একজন মহান ব্যক্তি, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা সকলেই জানো যে তিনি দয়ার সাগর নামে খ্যাত। তাকে নিয়েও তিনি সনেট লিখেছেন, বিদ্যাসাগর বলে একটা সনেট আছে তার। সুতরাং জমিদার বংশের সন্তান হওয়ার সুবাদে তিনি বিলাস ব্যসনে শৈশব কৈশোর কাটিয়েছিলেন, কিন্তু যখন
বিদেশে পড়াশোনা করেছেন, তখন তিনি যেহেতু বাড়ি থেকে তিনি অর্থ সাহায্য পেতেন না, খুবই কষ্টে দিন কাটিয়েছেন, কিন্তু প্রতিভার কোনো ক্ষয় হয়নি। তিনি ছিলেন বহু ভাষাবিদ, ল্যাটিন, সংস্কৃত, ফার্সি সাহিত্যে বিদগ্ধ ছিলেন, এবং তার কবিতা পড়তে গেলে দেখবে যে তিনি বহু ভাষা থেকে শব্দ চয়ন করে কবিতা লিখেছেন। সুতরাং তার কবিতা পড়তে গেলে অবশ্যই কবিতার শব্দের মানেগুলো না জানলে কবিতাটা বুঝে ওঠা সম্ভব হয় না। তাই তোমরা এর পরের পর্বে আমি কবিতা সম্পর্কে আলোচনা করব, তখন অবশ্যই পেন খাতা নিয়ে বসবে, শব্দের মানেগুলো লিখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের জীবনীটাই আলোচনা করে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।